2016 সালের মধ্যে দেশের 90% শিশুকে প্রধান মরণঘাতী রোগের টিকাদান কর্মসূচির আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বললেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আইন প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। উগান্ডায় লর্ডস রেজিস্ট্যান্স আর্মির সঙ্গে লড়ার আঞ্চলিক বাহিনীকে সহায়তায় সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফররত ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সকালের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ আলমগীর। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনলেন, এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ 2016 সাল নাগাদ 90% শিশুকে প্রধান প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসবে। বৃহস্পতিবার রাতে জেনেভা ভিত্তিক গ্লোবাল অ্যালায়েন্স অব ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন GAVI কে সাক্ষাৎকারে দিতে গিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তার দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, এই সময় শেখ হাসিনা ইপিআই কর্মসূচি বাস্তবায়নে অব্যাহত সহায়তা দানের জন্য বন্ধুপ্রতিম দেশ ও দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ছোটখাটো রোগ ও মহামারী থেকে 8 লাখ শিশুকে রক্ষার জন্য সকল পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে ব্যাপক সহযোগিতা ও অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। GAVI এবছর 6টি বৃহৎ জনবহুল দেশের মধ্যে টিকাদান কর্মসূচিতে সর্বোচ্চ সফলতার জন্য বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। জেনেভা ভিত্তিক গ্লোবাল অ্যালায়েন্স অব ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন তার পরবর্তী প্রচারাভিযানের প্রামাণ্য চলচ্চিত্রের জন্য বাংলাদেশকে নির্বাচিত করেছে। এরই অংশ হিসেবে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করে। উল্লেখ্য, গত বছর জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পুরস্কার প্রদান করে। অন্যদিকে এবছর সাউথ সাউথ ফোরাম শিশু ও নারী স্বাস্থ্যের উন্নয়নে অবদান রাখার জন্য তাকে ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিরোধী দলের নেতারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অসত্য তথ্য দিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকাল বিকেলে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। বিরোধী দলের উদ্দেশ্যে মাহবুবুল আলম হানিফ বলেন, যেখানে সেখানে বক্তব্য না দিয়ে আপনারা সংসদে এসে একথা বলেন, তাহলে জাতি উপকৃত হবে। বিএনপির কোন কর্মসূচিতেই আমরা কোন বাধা দিই নাই বা তাদের উপরে কোন বিধিনিষেধ আরোপ করি নাই। তারপর আপনারা প্রায়শই দেখেন যে কোনো কর্মসূচির ঘোষণা করেই 2 দিনের আগে থেকে তারা অনর্গলভাবে মিডিয়ার মাধ্যমে যে সরকারি দল থেকে বাধা দিলে এই করবো, বাধা দিলে ওই করবো, এরকম একটা তারা কথাটা বলে হুমকি দিয়ে থাকে। এতে তাদের কথা শুনে মনে হয় যে আমরা কেন বাধা দিচ্ছি না, এটাই তাদের একটা দুঃখ, আক্ষেপ। ওরা চায় যে আমরা বাধা দিই। আমাদের ধর্ম সম্বন্ধে কোনো কটাক্ষ করা বা বক্তব্য দেওয়া, এটা অনেকটাই সেই সাম্প্রদায়িকতায় উস্কে দেওয়ার একটা সামিল বলে আমি মনে করি। গয়সার বাবুদের মতো ব্যক্তিদের দিয়ে ইসলামকে নিয়ে কটাক্ষ করবেন এবং সেই কটাক্ষের মধ্যে দিয়ে আপনার সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার যে চক্রান্ত করছেন, এটা জাতি মেনে নেবে না। এটা খুবই দুঃখজনক। আমরা বেগম খালেদার কাছে অনুরোধ করব যে ভবিষ্যতে এই ধরনের তৎপরতা থেকে বিরত থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম নিয়ে বেগম খালেদা জিয়ার শিষ্টাচার বহির্ভূত সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ মন্তব্য সচেতন দেশবাসীকে ব্যথিত করেছে। গতকাল ঢাকায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিরোধী দলের প্রতিহিংসা ও হানাহানির রাজনীতি ও জননেত্রী শেখ হাসিনার গণমুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির মডেল উপস্থাপন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের
সিনিয়র সহ সভাপতি চিত্রনাথ ফারুকের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর এনামুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান খোকার সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বক্তৃতা করেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বেগম খালেদা জিয়া জামাতকে পাশে নিয়ে আরেকটি মুক্তিযুদ্ধের যে ঘোষণা দিয়েছেন, এতে অসাম্প্রদায়িক রাষ্ট্রকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন। জনগণ তাদের কখনোই সমর্থন করে না। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে তা আন্তর্জাতিক মানসম্পন্ন এবং প্রশংসনীয়। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও যুদ্ধাপরাধীদের এই বিচারকে স্বাগত জানিয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সংগঠনের উপদেষ্টা হেমায়েতুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বঙ্গমাতা পরিষদের মহাসচিব আনিসুর রহমান, বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, অ্যাডভোকেট নুরজাহান বেগম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মির্জি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহী আলম মুরাদ, কৃষক লীগের সহ সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বক্তব্য রাখেন। আইন প্রতিমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত ইস্যু, এটিকে আর কোনোভাবে জাগানো যাবে না। তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপির যদি কোনো পরামর্শ থাকে তবে তারা সংসদে এসে জানাতে পারেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কার্যকরভাবে এগিয়ে আসছে না। তিনি গতকাল ঢাকায় জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রস্তুতি বিষয়ক এক কর্মশালায় একথা বলেন। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, বিসিজেএফ ও ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় বক্তৃতা করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ ও ফোরামের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও বিসিজেএফ এর সভাপতি কাউসার রহমান। খাদ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকির বিষয় নিয়ে সকল মহলকে সোচ্চার হতে হবে। উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা প্রদানের চাপ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। ফিজিওথেরাপি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারিভাবে সকল সহায়তার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএর উদ্যোগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত চতুর্থ জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স 2011 অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। বিপিএর প্রেসিডেন্ট ডাক্তার রাজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিপিএর প্রধান উপদেষ্টা প্রফেসর আলতাফ হোসেন সরকার। বক্তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবার প্রেক্ষাপটে ফিজিওথেরাপি সেবাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ফিজিওথেরাপি শিক্ষার গুণগত মান বাড়ানো এবং গবেষণার মাধ্যমে সেবার নতুন নতুন ক্ষেত্র সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, জনগণ না চাইলে রোড মার্চ কেন, কোন আন্দোলন করে জনগণের সমর্থন পাওয়া যাবে না। তিনি গতকাল বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে একথা বলেন। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী দেশে উন্নয়ন ও অগ্রগতিতে যারা বাধা সৃষ্টি করছে তাদের সম্পর্কে জনগণকে সচেতন করতে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। এর আগে তথ্যমন্ত্রী বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন। তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার মান উন্নয়ন সহ 30 শয্যা থেকে 50 শয্যা উন্নীত করার আশ্বাস দেন। এবার আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উগান্ডার কুখ্যাত লর্ডস রেজিস্ট্যান্স আর্মি এলআর এর সঙ্গে লড়াই আঞ্চলিক বাহিনীকে সহায়তা করার জন্য দেশটিতে প্রায় 100 মার্কিন সৈন্য পাঠানো হচ্ছে। মার্কিন কংগ্রেসের কাছে দেয়া এক চিঠিতে ওবামা বলেন, এসব মার্কিন সৈন্য যুদ্ধের সরঞ্জামে সজ্জিত থাকলেও তারা সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর বাহিনীকে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবে। ইতিমধ্যে একটি ছোট গ্রুপ উগান্ডায় অবস্থান করছে এবং পরে মধ্য আফ্রিকার অন্যান্য দেশে সৈন্য মোতায়েন করা হবে। এই অঞ্চলে গণহত্যা, ধর্ষণ এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে এলআর এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অন্তর্বর্তীকালীন সরকারি বাহিনী এবং গাদ্দাফির অনুগত লোকদের মধ্যে লড়াই শেষ হয়েছে। গত আগস্টে জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের বাহিনীর কাছে রাজধানী পতনের পর এটাই প্রথম মারাত্মক সংঘর্ষ। গাদ্দাফির অনুগতরা বিক্ষোভ প্রদর্শন করার পর এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শেষ হওয়ার পর জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের বাহিনী গোলযোগপূর্ণ আবু সালিম জেলা থেকে গাদ্দাফি অনুগত লোকদের বিতাড়িত করার অভিযান শুরু করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হাইতিতে তার মিশন থেকে ৩,০০০ সৈন্য ও পুলিশ প্রত্যাহার করে আনার ব্যাপারে সম্মত হয়েছে। এইসব সৈন্য প্রত্যাহার করার পরও সেখানে ১০,৫০০ সৈন্য থাকবে। ২০১০ সালের জানুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের আগে এই ১০,৫০০ সৈন্য হাইতিতে মোতায়েন ছিল। জাতিসংঘ জানিয়েছে, হাইতিতে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর দেশটিতে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার প্রেক্ষিতে সৈন্য প্রত্যাহার করে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব হাইতির বেশিরভাগই জনগণই পুরোপুরিভাবে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে উপমহাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী হরেন দাস ও চন্দন দাসের যৌথ ছাপচিত্র প্রদর্শনী। প্রশান্ত প্রকৃতি শীর্ষকে প্রদর্শনীতে স্থান পেয়েছে ৭৫টি শিল্পকর্ম। ৪০ থেকে ৭০ দশক পর্যন্ত আবহমান বাংলার মানুষ, প্রকৃতি ও মানুষের যাপিত জীবনের নানা অনুষঙ্গ উঠে এসেছে এসব ছাপচিত্রে। সুজন হালদারের রিপোর্ট। প্রকৃতির সাথে জীবনের সম্পর্ক চিরকালীন, আর এই সম্পর্ক নিয়ে সবকালেই শিল্পীরা কাজ করেছেন নানাভাবে, নানা মাত্রায়। দিনাজপুরের প্রশান্ত প্রকৃতির কোলে বেড়ে ওঠা প্রয়াত শিল্পী হরেন দাসও তার ছাপচিত্রে তুলে এনেছেন গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ। আর তার ছেলে চন্দন দাস উটকাঠের নান্দনিক স্পর্শে ছোঁয়ার চেষ্টা করেছেন তারুণ্যের সবটুকু ভালো লাগা। আমাদের বাংলার যে ল্যান্ডস্কেপটা উনি যে চমৎকার করে তুলে ধরেছেন, এটা খুব সুন্দরভাবে এসেছে। এবং ওনার ছেলে চন্দন দাস উনি আবার করেছেন মডার্ন টেকনিকে, উটকাটকে রিপ্রেজেন্ট করেছেন। এটা দুটো মেলবন্ধনে যুগলবন্দিতে একটা চমৎকার ভাবে আমাদের কাছে ধরা পড়েছে। শিল্পী হরেন দাস কাজ করেছেন শিল্পে প্রায় সকল শাখায়। সাদা কালো উটকাঠের সাথে আলোর প্রক্ষেপণ ঘটিয়েছেন অতি সূক্ষ্মতার সাথে। সেই সাথে বিষয়বৈচিত্র্যের ধারাবাহিক প্রয়াস তার ছাপচিত্রে যোগ করেছে ভিন্ন মাত্রা। নাগরিক সমাজে বাস করেও, নানা রকম রাজনৈতিক অর্থনৈতিক আলোড়নের মধ্যে বাস করেও এই স্মৃতি প্রণোদ্য গ্রাম্য প্রকৃতি তার মনের উপরে যে অসাধারণ বিস্তার ঘটিয়েছিল তারই প্রকাশ আমরা দেখি। গ্রামের কামার কুমার, থোপা নাপিত, সুতারদের যাপিত জীবন, প্রকৃতির পালাবদল সহ আবহমান গ্রাম বাংলার সামষ্টিক রূপ প্রতিবিম্বিত হয়েছে তার ছাপচিত্রে। তবে বিষয়বস্তুর চেয়ে উটকাঠের নিপুণ ব্যবহারকেই অধিক গুরুত্ব দিয়েছেন শিল্পী। উটকাঠ আটার যে ক্রাফটসম্যানশিপ, ফাইনেস্ট কোয়ালিটি, এইটা এর মধ্যে আছে। এবং বিষয়বস্তু যে ড্রয়িং গুলো খুব রিয়েলিস্টিক ড্রয়িং এবং অত্যন্ত যত্নের সঙ্গে করা। আর সবচেয়ে ভালো যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে উডকাট প্রিন্ট গুলো, তার মধ্যে যে আলোর যে সাদা কালোর যে ডিস্ট্রিবিউশন। প্রকৃতি এবং জীবনের সাথে যারা ঘনিষ্ঠ সম্পর্ক খুঁজে ফেরেন শিল্পের বিভিন্ন মাধ্যমে, যারা নান্দনিকতা অন্বেষী, তাদের জন্য শেখা এবং প্রেরণার খোরাক যোগাতে পারে প্রশান্ত প্রকৃতির এই ছাপচিত্র। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। রাজধানীর ছায়ানটের সাংস্কৃতিক ভবন মিলনায়তনে গত সন্ধ্যায় অনুষ্ঠিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান নিয়ে অনুষ্ঠান প্রভু তোমার গান। গীতমালিকার শিল্পীরা একে একে পরিবেশন করে বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, তাই তোমার আনন্দ আমার পর আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, যেতে যেতে একলা পথের ধার যেন মোর সকল ভালোবাসা সহ বিভিন্ন গান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ধানমন্ডির ৩২ নম্বরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। সংগঠনের মহাসচিব সংসদ সদস্য মাহমুদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার এবং সংগঠনের ঢাকা মহানগর সভাপতি KM শহীদুল্লাহ। অনুষ্ঠানে বক্তারা শেখ রাসেল এবং বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে দেশ করার অংশগ্রহণ
গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনে গঠনমূলক রাজনীতি চর্চারও পরামর্শ দেন তারা। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 3টি ক্যাটাগরিতে মোট 1200 প্রতিযোগী অংশ নিচ্ছে। এলজিআরের সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের প্রয়াত পুত্র সাইমুর রহমান সাইমের রুহের মাগফিরাত কামনা করে গতকাল বাদাসুর জাতীয় সংসদের মিডিয়া সেন্টার সংলগ্ন চত্বরে চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আলোচনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন। প্রতিমন্ত্রী তার একমাত্র পুত্রের মৃত্যুতে যারা শোক প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাইমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার খেলাধুলা সংবাদ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় আজ সফররত ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এর আগে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশকে 40 রানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে আছে সফরকারীরা। ক্রিকেট। হায়দ্রাবাদে 5 ম্যাচ সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় সফররত ইংল্যান্ডকে 126 রানে হারিয়েছে ভারত। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে করে 300 রান। দলের পক্ষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অপরাজিত 87 ও সুরেশ রায়না 61 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে 36 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 174 রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 60 রান করেন আলিস্টার কুক। ভারতের অশ্বিন ও জাদেজা উভয় 3টি করে উইকেট লাভ করেন। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছে। 2016 সালের মধ্যে দেশের 90% শিশুকে প্রধান মরণঘাতী রোগের টিকাদান কর্মসূচির আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বললেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আইন প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। উগান্ডায় লর্ডস রেজিস্ট্যান্স আর্মির সঙ্গে লড়াই আঞ্চলিক বাহিনীকে সহায়তার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফররত ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল। খোদা হাফেজ।